ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস গেট নলেজ। সবাইকে আমার ইউটিউবের ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা চাইল্ড সেন্টার্ড এডুকেশন অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন নিয়ে আলোচনা করব, একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অ্যান্ড বর্তমান সময়ে যে এডুকেশন সিস্টেমটি রয়েছে, চাইল্ড সেন্টার্ড এডুকেশন রয়েছে। এই জন্য প্রতিটি এক্সামের মধ্যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন থেকে কোয়েশন আসে। অর্থাৎ আপনি যদি চাইল্ড সেন্টার্ড এডুকেশন বুঝে যান, তাহলে আপনি সিটেট বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামস রয়েছে টিচিং রিলেটেড কম্পিটিটিভ প্রত্যেকটি এক্সামের মধ্যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন থেকে কোয়েশন আসে। এবং সিটেটের মধ্যে আপনি যদি বলেন 5টি সাবজেক্টের মধ্যে পেডাগজি রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে অর্থাৎ 15 মার্কস পেডাগজি থেকে আসে। আপনি যদি চাইল্ড সেন্টার এডুকেশন ভালো করে বুঝে যান, তাহলে আপনি প্রত্যেকটি সাবজেক্টের 1-2টি কোয়েশন দেখবেন যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন থেকে এসেছে। এবং চাইল্ড সেন্টার্ড বিষয়বস্তুটা আপনি যদি বুঝে নেন, তাহলে পেডাগজি হাফ আপনার কাছে সলভ হয়ে যাবে। অর্থাৎ পেডাগজি মিন্সই হচ্ছে যে কীভাবে আপনি পড়াবেন। এই পেডাগজি যদি আপনি চাইল্ড সেন্টার পেডাগজি বুঝে যান, তাহলে প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে এই চাইল্ড সেন্টার পেডাগজি আপনাকে সাহায্য করবে। তো আশা করি সবাই ভালো আছেন। এবং যারা নতুন ওয়াচ করছেন, আপনাদেরকে বলে দিই, আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি আসাম রাইড রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের ক্লাস চলছে। আপনি প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এবং যারা সিটেট অ্যান্ড অন্যান্য কেভিএস, এনভিএস, ডিএলএড, বিএডের ট্রেনিং এবং স্টাডি নিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য ক্লাসটি ইম্পর্ট্যান্ট। এবং আরও ক্লাস হয়েছে, অলরেডি অনেকটি ক্লাস হয়ে গিয়েছে। আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ভিডিও লিঙ্ক গিয়ে দেখতে পারবেন এবং প্লেলিস্টেও গিয়ে দেখতে পারবেন। তো আজকে ক্লাস আমরা শুরু করি। সিটেট সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 2024-এর জুলাই সেশনের জন্য বর্তমানে পড়াচ্ছি। অ্যান্ড আফটার জুলাই সেশনের পর 5টি সাবজেক্ট গাইড দেওয়ার চেষ্টা করবো। এবং জুলাই সেশনের মধ্যে সিডিপি অ্যান্ড ইভিএস ক্লিয়ার করার চেষ্টা করব। এবং বাকি ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ম্যাথস পেডাগজিগুলি আমরা দেখবো ওয়ান শট করে, যাতে কমপ্লিট করা যায় এক্সামের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তো আমরা দেখে নিই চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো হোয়াট ইজ চাইল্ড সেন্টার্ড এডুকেশন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন কাকে বলে, এবং সাথে দেখবো টিচার সেন্টার্ড এডুকেশন কী ছিল। এবং তারপর আমরা দেখবো জন ডুই, যে ওনাকে বলা হয় ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন। প্রোগ্রেসিভ এডুকেশনের ফাদার বলা হয় জন ডুইকে। এবং উনি শিকাগোতে এলিমেন্টারি স্কুল খুলেছিলেন, ল্যাব স্কুল খুলেছিলেন। এ নিয়ে আমরা আলোচনা করব। এবং তারপর আমরা দেখব কোয়ালিটিস অফ এ প্রোগ্রেসিভ স্কুল। একটি প্রোগ্রেসিভ স্কুলের মধ্যে কী কী কোয়ালিটি হতে হয় বা কী কী কোয়ালিটি হতে পারে, এগুলো এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছিল এবং কীভাবে এক্সামে কোয়েশন আসতে পারে এবং এসেছিল, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা কয়েকজন থিওরিস্টের নাম লিখেছি এই জায়গার মধ্যে, এই থিওরিস্ট নিয়ে আলোচনা করব। এই থিওরিস্টজন তেমন ইম্পর্টেন্ট না এক্সামের জন্য, কিন্তু 2-4টি পয়েন্ট আমাদেরকে জানতে হবে। এই জন্য আমি একসাথে লিখে নিলাম। ফার্স্ট অফ অল রুশো থেকে আমরা 2-4টি পয়েন্ট জানবো। চাইল্ড রিলেটেড, যেহেতু চাইল্ড সেন্টার্ড এডুকেশন আমরা পড়ছি, তাই চাইল্ড রিলেটেড যে কনসেপ্ট রয়েছে, অর্থাৎ যে থিওরিস্ট চাইল্ড সম্পর্কে যে কনসেপ্ট দিয়েছেন, একটি শিশু সম্পর্কে যা কনসেপ্ট দিয়েছেন এই চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে, তো আমরা এইগুলি নিয়ে আসলাম যাতে এই পয়েন্টগুলি আপনারা লিখে নিন, সাথে শিখে যান। তারপরে আমরা দেখব ফ্রেডরিচ ফ্রবেল, উনি দিয়েছিলেন কিন্ডারগার্টেন স্কুল, জার্মানিতে আমরা দেখবো এবং আলোচনা করব। 4-5টি পয়েন্ট রয়েছে। তারপরে মারিয়া মন্টেসরি, উনিও 2-4টি পয়েন্ট দিয়েছেন, পয়েন্টসগুলি আমরা আলোচনা করব। তারপর আমরা দেখব অ্যাডামস, উনি বাইপোলার, উনি এভালুয়েশন অফ এডুকেশন থিওরি, উনি একটি বই পাবলিশ করেছিলেন এবং এই বইয়ের মধ্যে তিনি এডুকেশনকে বাইপোলার বলেছিলেন এবং জন ডুই ট্রাইপোলার বলেছিলেন। এই বাইপোলার ট্রাইপোলার আমরা বুঝবো। তারপরে দেখবো জন লক, উনি কি বলেছিলেন, কয়েকটি পয়েন্ট দেখবো। তারপর বিএফ স্কিনারের আলাদা চ্যাপ্টার ক্লাসের মধ্যে আলোচনা করব, কিন্তু আজকের এই চ্যাপ্টারের সাথে যেহেতু বিএফ স্কিনারের 2-4টি কোট রয়েছে যেগুলি রিলেটেড, এই জন্য ওইগুলি নিয়ে আসলাম। তো ক্লাসের শেষে এগুলি আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা ক্লাস শুরু করি। চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন থেকে আমাদের ক্লাস শুরু হোক। তো আমরা দেখি ফার্স্ট অফ অল চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, অর্থাৎ হোয়াট ইজ চাইল্ড সেন্টার্ড এডুকেশন। চাইল্ড সেন্টার্ড এডুকেশন কী বা কাকে বলে যদি আপনি বলেন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন হচ্ছে যে এডুকেশন সিস্টেমের মধ্যে একটি শিশুর বয়সকে, একটি শিশুর কাজকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ শিশুকে প্রাধান্য দেওয়া হয় এবং শিশুকে এডুকেশনের সেন্টারে রাখা হয়। অর্থাৎ টিচার মেন না, শিশুকে প্রাধান্য দেওয়া হয় এবং শিশুকে মেইন রাখা হয়। আমরা দেখব ফিচার্স কী রয়েছে, যখন ফিচার্স দেখবো তখন ভালো করে বুঝতে পারবো। অর্থাৎ পূর্বের সময়ে যখন টিচার সেন্টার্ড এডুকেশন ছিল, তখন টিচার কি করতেন, টিচার যা বলতেন তা শিশুদেরকে শিখতে হতো। অর্থাৎ শিশুদের কোনো প্রাধান্য ছিল না। শিশুরা যদি সে চেত যে আমি গ্রুপ ওয়ার্কিং করে শিখবো, সে যদি চায় তাহলে দেওয়া হতো না। অর্থাৎ টিচার সেন্টার এডুকেশন ছিল এবং টিচার কি মনে করতেন, শিশুদেরকে ব্ল্যাঙ্ক স্লেট মনে করতেন। দেখুন আমরা অনেকে অনেক
মতামত দিয়েছেন। শিশুদেরকে ব্ল্যাঙ্ক স্লাইড বলেছেন, কেউ বলেছেন ইভিল শিশুদেরকে, কেউ বলেছেন ক্লিন স্লাইড বলেছেন, অনেক কিছু বলেছেন, তা আমরা দেখব পরবর্তী সময়ে। তো টিচার সেন্টার এডুকেশনের মধ্যে টিচারকে প্রাধান্য দেওয়া হতো এবং সেন্টারের মধ্যে টিচারকে রাখা হতো। এবং টিচার কি মনে করতেন, শিশুরা একদম ব্ল্যাঙ্ক এসেছে, ওদের কোনো নলেজ নেই এবং ওদেরকে যা দেওয়া হবে তা ওরা শিখবে, এবং শিশুদের কোনো বয়সের প্রাধান্য দেওয়া হতো না। অর্থাৎ শিশুদেরকে শাস্তি দিয়ে, তারপরে পানিশমেন্ট দিয়ে, শিশুদেরকে মেমোরাইজ করাইয়ে তারপরে শিশুদেরকে শিক্ষা দেওয়া হতো। অর্থাৎ পূর্বের এই টিচার সেন্টার এডুকেশন ছিল। তো প্রেজেন্ট সময়ে চাইল্ড সেন্টার্ড এডুকেশন রয়েছে। আর চাইল্ড সেন্টার এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে যে শিশুদেরকে এক্সপেরিমেন্ট করে শিখতে দেওয়া, অর্থাৎ হ্যান্ডস অ্যান্ড অ্যাক্টিভিটির দ্বারা, লার্নিং বাই ডুইংয়ের দ্বারা, অর্থাৎ গ্রুপ ওয়ার্কিংয়ের দ্বারা শিশু যেভাবে শিখতে চায় ওইভাবে তাকে শেখানো। অর্থাৎ শিশু যদি গ্রুপ লার্নিং করে শিখতে চায় তাকে গ্রুপ লার্নিং করে শেখানো, প্লেওয়ে মেথড ইউজ করে যদি শিখতে চায় প্লেওয়ে মেথড তার সাথে ইউজ করা, এবং শিশু যেভাবে তার অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট করে তার এক্সপিরিয়েন্সের প্রাধান্য দিয়ে। এবং আমরা দেখব এনসিএফ আরটি অ্যাক্ট যখন আলোচনা করব নেক্সট ক্লাসেসের মধ্যে, তখন দেখব এনসিএফ আরটি অ্যাক্টগুলি এসে এই কথাও বলেছে যে শিশুকে তার রিজনাল ল্যাঙ্গুয়েজে পড়ানোর জন্য যাতে এই চাইল্ড সেন্টার এডুকেশন হয়। অর্থাৎ আপনি যখন একটি শিশুকে তার নিজের ভাষায় পড়াবেন তখন সে কী করবে, একটি তার মাহল তৈরি হবে, পরিবেশ তৈরি হবে, সে শিখতে পারবে ভালো করে। অর্থাৎ এই চাইল্ড সেন্টার এডুকেশনের কারণেই এই শিশুকে তার রিজনাল ল্যাঙ্গুয়েজে পড়ানোর জন্য আরটি অ্যাক্ট এসেছে এবং অন্যান্য এনসিএফ এবং এনইপি আমরা দেখব যেগুলি বলেছিল। তো এখন দেখব আমরা যে চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে কী কী ফিচার হতে পারে। চাইল্ড সেন্টার এডুকেশনের ফিচার কী হতে পারে, অর্থাৎ চাইল্ড সেন্টার এডুকেশন ফোকাসেস অন, কোন বস্তুর মধ্যে ফোকাস করে, দৃষ্টিভঙ্গি করে চাইল্ড সেন্টার এডুকেশন। তো পয়েন্টগুলি আমরা জানবো, বোঝার চেষ্টা করব, সাথে সাথে এক্সামে কীভাবে আসে তা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখে নেই চাইল্ড সেন্টার এডুকেশন ফোকাসেস অন, অর্থাৎ চাইল্ড সেন্টার এডুকেশন ফোকাস অন চাইল্ড কারেন্ট লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স। এত ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যদি এই পয়েন্টগুলি বুঝে যান তাহলে চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে কোনো ডাউট থাকবে না। এবং এক্সামে ফ্রিকুয়েন্টলি আসে, প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে চাইল্ড সেন্টার এডুকেশনের রিলেটেড কোয়েশন আসে। ম্যাথস হোক, ইংলিশ হোক, বেঙ্গলি হোক, যে কোনো সাবজেক্ট হোক, এবং সিডিপি হোক, ইভিএস হোক। তো ফোকাস অন চাইল্ড কারেন্ট লাইফ, অর্থাৎ শিশুর লাইফের উপর ফোকাস করা হয়, শিশুর জীবনের উপর ফোকাস করা হয়। এবং স্কুলের মধ্যে তাকে দেওয়ালের মধ্যে রেখে, স্কুলের চারপাশ ক্লাসরুমের মধ্যে রেখে তাকে শেখানো হয় না, অর্থাৎ তার লাইফের সাথে সংযুক্ত করে আউটপুট নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে তাকে শেখানো হয়। অর্থাৎ ফিল্ড ট্রিপে নিয়েও শেখানো যেতে পারে, একটি শিশুকে বাস্তব বস্তুকে দেখিয়ে শেখানো যেতে পারে এবং তার লাইফের সাথে সংযুক্ত করে। অর্থাৎ একটি শিশুকে যখন আপনি কোনো একটি খেলা বিষয় নিয়ে পড়াবেন তখন তাকে বলবেন তুমি কী খেলো স্কুলের বাড়িতে গিয়ে বন্ধু বান্ধবের সাথে, কোনো একটি বিষয়বস্তু নিয়ে যখন শিশুদেরকে শেখাবেন তখন তার প্র্যাকটিক্যাল লাইফের সাথে সংযুক্ত করে শেখাবেন। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে কারেন্ট লাইফ রিলেটেড। অর্থাৎ চাইল্ড সেন্টার এডুকেশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফোকাস করে কি কারেন্ট লাইফ, শিশুর কারেন্ট লাইফের উপরে এবং এক্সপিরিয়েন্সের উপরে। শিশু কি জানে, ফার্স্ট অফ অল আমরা দেখেছি যে টিচার সেন্টার এডুকেশনের মধ্যে শিশুকে জিজ্ঞাসা করা হতো না, ডাইরেক্টলি টিচার বলতে শুরু করতেন এবং ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেন। এখন চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে শিশুর এক্সপিরিয়েন্স জানা হয়, অর্থাৎ একটি বিষয়বস্তু শুরু করার পূর্বে শিশুকে জিজ্ঞাসা করা হয় এই বিষয়বস্তু নিয়ে তোমার কি ধারণা রয়েছে, তুমি কি জানো, তা শিশু যা জানে তার থেকে অগ্রসর করা হয় এবং ওই পড়াকে মডিফাই করে, পিওর পড়া এবং ওই পড়াকে মডিফাই করে অ্যাকচুয়াল নলেজকে তাকে প্রদান করা হয়। অর্থাৎ তার যা জানে তাকে দেওয়া হয়। অর্থাৎ আরেকটি কথা মনে রাখবেন, প্রেজেন্ট সময়ে শিশু যে ভুল করে তাকে আমরা অনেক সময় মিস্টেক বলে থাকি, রং বলে থাকি, কিন্তু চাইল্ড সেন্টার এডুকেশন আসার পর থেকে তাকে মিস্টেক এবং রং বলা হয় না, তাকে বলা হয় অ্যাল্টারনেটিভ থিঙ্কিং। অর্থাৎ একটি শিশু ভুল করতে পারে, থিঙ্কিং করতে পারে, তাকে ডাইরেক্টলি রং না বলে তাকে অ্যাল্টারনেটিভ থিঙ্কিং বলা হয়। অর্থাৎ এই থিঙ্কিংয়ের দ্বারা বোঝা যায় যে শিশুটি শিখছে, যে কোনো কিছু শিখছে, তখন তাকে মডিফাই করে তার থিঙ্কিংকে কারেক্ট করা হয়, অ্যাকুরেট করা হয়। অর্থাৎ কারেন্ট লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স আমরা দেখলাম। ফার্স্ট অফ অল পয়েন্ট হচ্ছে চাইল্ড সেন্টার এডুকেশন ফোকাস করে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি করে কি শিশুর কারেন্ট লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপরে। সেকেন্ড হচ্ছে পুট চিলড্রেন এট দ্য সেন্টার অফ এডুকেশন, অর্থাৎ চিলড্রেনকে এডুকেশনের সেন্টারে মধ্যে রাখে, অর্থাৎ শিশুকে মধ্যে রেখে চারপাশ দিয়ে পড়ানো হয়। অর্থাৎ পূর্বের সময় কী করতেন, টিচার সামনে দাঁড়িয়ে লেকচার মেথড ইউজ করতেন শিশু টু শিশু। এখনকার সময় চাইল্ড সেন্টার এডুকেশন যখন থেকে এসেছে তখন থেকে গ্রুপের মধ্যে অ্যাক্টিভিটি করানো হয় এবং টিচার ডাইরেক্টলি গিয়ে, টিচার বসে পড়াতে পারবেন না, ডাইরেক্টলি গিয়ে প্রত্যেকটি শিশুর কপি চেক করবেন, তারপরে স্পেলিং চেক করবেন, তাকে যেভাবে শিখতে চায় ওভাবে শেখাবেন এবং প্রত্যেকটি শিশুর ব্রেঞ্চে গিয়ে উনি শেখাবেন। অর্থাৎ সেন্টারের মধ্যে রাখা হয়েছে শিশুকে। তারপরে পয়েন্ট আমরা দেখব
প্রোভাইড অপরচুনিটিস, তাকে সুযোগ সুবিধা প্রদান করা হয় টু হার্নেস মিনস হার্নেস ইংলিশ শব্দ, যার অর্থ হচ্ছে কাজে লাগানো দেয়ার স্কিলস, তারা যেন তাদের স্কিলগুলি দক্ষতাগুলি কাজে লাগাতে পারে, এই অপরচুনিটি সুযোগ সুবিধা দেওয়া হয়। একটি শিশু, প্রতিটি শিশু আলাদা আলাদা ইউনিক ট্যালেন্ট রয়েছে। আমরা দেখেছি যে যখন আমরা নম চমস্কি পড়ব, নম চমস্কি বলেছেন শিশুর মধ্যে একটি এলইডি ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইসের দ্বারা শিখে এবং তার মধ্যে ইনিট এবিলিটি রয়েছে, অর্থাৎ সে জন্মগত এবিলিটি নিয়ে আসে। এবং চাইল্ড সেন্টার এডুকেশনও বলে যে একটি শিশু স্কুলে আসার পূর্বে তার এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ নিয়ে আসে, এই নলেজ এক্সপিরিয়েন্সের উপরে বাকি যা নলেজ দেওয়া হবে তা বিল্ড আপ করা হবে। এই জন্য বলা হয়েছে তাকে অপরচুনিটিস প্রদান করা, সুযোগ সুবিধা প্রদান করা, যাতে তার যে স্কিলসগুলি রয়েছে, দক্ষতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তার যে পূর্বের জ্ঞান রয়েছে, এই জ্ঞানকে তাই কি কাজে লাগাতে পারে, অর্থাৎ তার নতুন জ্ঞান অর্জনে কাজে লাগাতে পারে। আমরা যখন ইএল টন্ডাইক অর্থাৎ এডওয়ার্ড লি টন্ডাইক বলে আরেকজন থিওরিস্ট রয়েছেন, ওনার থিওরি যখন পড়বো তখন দেখবো উনি দিয়েছিলেন ট্রান্সফার অফ লার্নিং, অর্থাৎ উনি চারটি দিয়েছিলেন, পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার, তারপরে দিয়েছিলেন তিনি অ্যাবসোলিউট ট্রান্সফার অ্যান্ড ওইভাবে তিনি ট্রান্সফার অফ লার্নিং দিয়েছিলেন যে যদি পূর্বের জ্ঞান প্রেজেন্ট জ্ঞান অর্জন করতে কাজে লাগে তখন তা বলা হয় পজিটিভ ট্রান্সফার, আর যদি ইম্প্যাক্ট করে নেগেটিভ ইম্প্যাক্ট করে তখন নেগেটিভ ট্রান্সফার, যদি কোনো কাজে আসে না তখন জিরো ট্রান্সফার, এবং যদি সর্বমোট সব পড়া কাজে আসে তখন বলা হয় অ্যাবসোলিউট ট্রান্সফার। আমরা যখন এএল টন্ডাইক অর্থাৎ এডওয়ার্ড লি টন্ডাইকের থিওরি পড়বো তখন দেখবো এইগুলি। তো এখন দেখে নিই আমরা চাইল্ড সেন্টার এডুকেশনের মধ্যে থার্ড পয়েন্ট হচ্ছে প্রোভাইড অপরচুনিটি, তাদেরকে প্রদান করা হতো সুযোগ সুবিধা ও হবে সুযোগ সুবিধা টু হার্নেস, তাদের কাজে লাগানোর জন্য দেয়ার স্কিল, তাদের স্কিলগুলি, দক্ষতাগুলি, এক্সপিরিয়েন্সগুলি। তারপর পয়েন্ট হচ্ছে সাপোর্ট দ্য চুজ অফ দ্য চাইল্ড, অর্থাৎ চাইল্ড বা চিলড্রেনের চুজকে সাপোর্ট করা, অর্থাৎ সে কীভাবে শিখতে চায়, তার যে উইলিংনেস রয়েছে। একটি শিশু অর্থাৎ চাইল্ড সেন্টার এডুকেশনের আসল উদ্দেশ্যই হচ্ছে একটি শিশু সে নিজে থেকে শেখার জন্য উইলিং প্রকাশ করা, অর্থাৎ নিজে থেকে সে শেখে। যখন একটি শিশু নিজে থেকে শিখতে যাবে এবং সে নিজের মধ্যে ইন্টারেস্টেড হবে তখন দেখবেন সে ভালো করে শিখতে পারবে। তখন আমরা যখন মোটিভেশন সার্কেল আমরা পড়বো, মোটিভেশন সার্কেলের মধ্যে কি মোটিভেশন, দেয়ার আর টু টাইপস অফ মোটিভেশন, ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, অর্থাৎ ইন্ট্রিনসিক মোটিভেশন অ্যান্ড এক্সট্রিনসিক মোটিভেশন। আউটপুট থেকে যে মোটিভেশন দেওয়া হয় তা বেশি সময় থাকে না, আর যা ভিতর থেকে আসে নিজে থেকে মোটিভেট আমরা হয়ে থাকি, সেলফ মোটিভেট হয়ে যাই, তখন অনেক সময় লং লাস্টিং করে এবং দীর্ঘব্যাপী হয়। আর এই ইন্টারনাল মোটিভেট মানুষকে সাকসেসফুল করে। আপনারা দেখবেন কখনো কি করে, অনেক মানুষ, অনেক ছাত্র আমাকে জিজ্ঞাসা করেছে স্যার আমি কি করি, আমি ভিডিও দেখি, কিন্তু যত সময় ভিডিও দেখি বা 1 ঘন্টা পর অবধি পর্যন্ত আমার মোটিভেশন থাকে, তারপর চলে যায়। অর্থাৎ তা হচ্ছে আউটপুট থেকে মোটিভেশন দেওয়া হচ্ছে, আউটপুট থেকে মোটিভেশন যা দেওয়া হয় তা বেশি সময় দীর্ঘস্থায়ী হয় না, তাই ইন্টারনালি মোটিভেটেড হতে হবে। এই জন্য বলা হয়েছে যে শিশুদের কি হতে হবে, তাদেরকে চুজ প্রদান করতে হবে, তাদেরকে কি করতে হবে, ফোর্সফুলি না দিয়ে, ইভেন কি তাদেরকে যেভাবে তারা শিখতে চায়, তারা যদি গ্রুপ লার্নিং করে শিখতে চায়, তারপরে প্লেওয়ে মেথড ইউজ করে শিখতে চায়, তারপরে অনেক মেথড রয়েছে যেগুলো ইউজ করে শিখতে চায়, তাদেরকে শিখতে দেওয়া হবে। তাদেরকে এই যখন প্রাধান্য দেওয়া হবে তখন বলা হবে চাইল্ড সেন্টার এডুকেশন হচ্ছে এবং শিশুদের শেখা হচ্ছে। আপনারা দেখবেন এখনও অবধি রয়েছে অনেক গার্জেন প্যারেন্টস রয়েছেন যারা কি করেন, একটি শিশু যখন মেট্রিকুলেশনের মধ্যে ভালো মার্কস নিয়ে পাস করে তখন ফোর্সফুলি তাকে সায়েন্সে নিয়ে যান, অর্থাৎ এই শিশুটি পরবর্তী সময় দেখা যায় সায়েন্সে গিয়ে কি হয়, ফেইলার হয়। অনেক সময় অনেকবার সায়েন্সে গিয়ে স্টাডি করে, তারপর অনেকবার নেট অ্যাটেম্প্ট করে এবং ফেইলার হয় এবং তার জীবনটা একদম ইউ টার্ন নিয়ে যায়, তারপর লিভ করে দেয়, অনেক আমি দেখেছি এবং বর্তমানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবং ওই শিশুটাকে যদি দেওয়া হতো আর্টস স্ট্রিম, বর্তমানে তো স্ট্রিম নেই, আর্টস স্ট্রিম, কমার্স স্ট্রিমে দেওয়া হতো, তাহলে ওই শিশুটা শাইন করতো লাইফে। এই জন্য একটি শিশু যখন পড়াশোনা করবে তখন তার বয়সকে, তার এক্সপিরিয়েন্সকে, তার কথাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন, তার যেদিকে ইন্টারেস্ট ওদিকে যেতে হবে। যখন তার ইন্টারেস্ট অনুযায়ী তাকে ফিল্ড প্রদান করা হবে, তাকে এনভায়রনমেন্ট দেওয়া হবে, তখন সে জীবনে সাকসেস হতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন চাইল্ড সেন্টার এডুকেশন। তারপরে আমরা জন ডুই দেখব। জন ডুই 1896-এ উনি ল্যাব স্কুল শিকাগো ইউনিভার্সিটিতে ল্যাব স্কুল খুলেছিলেন ওনার ওয়াইফের সাথে সংযুক্ত হয়ে, এবং তিনি এই ল্যাব স্কুলের বিভিন্ন নাম দিয়েছিলেন, যেমন ইউনিভার্সিটি এলিমেন্টারি স্কুল, তারপরে ল্যাব স্কুল, তারপর নাম দিয়েছিলেন এক্সপেরিমেন্টাল স্কুল অথবা এক্সপেরিমেন্টাল স্কুল বলেছিলেন, প্রোগ্রেসিভ স্কুলও বলেছিলেন। তো এক্সামের মধ্যে আসে অনেক সময় এই নামগুলি আপনারা জেনে রাখবেন। ল্যাব স্কুল জন ডুই দিয়েছিলেন, সেম ল্যাব স্কুলের আরও নাম রয়েছে, যেমন প্রোগ্রেসিভ স্কুল, এক্সপেরিমেন্টাল স্কুল, তারপরে ইউনিভার্সিটি এলিমেন্টারি স্কুল, এগুলি নাম জেনে রাখবেন। এবং উনি 1896-এ দিয়েছিলেন। এবং আমরা দেখেছিলাম যখন ইউরি বনফ্রেন্ড বার্নারের ইকোলজিক্যাল সিস্টেম থিওরি পড়েছিলাম তখন এই ইকোলজি শব্দটি দিয়েছিলেন আর্নেস্ট হকেল 1869-এ, অর্থাৎ এর অপোজিট 1869-এ। এবং জন ডুই উনি প্রোগ্রেসিভ এডুকেশন সিস্টেম দিয়েছিলেন এবং ল্যাব স্কুল খুলেছিলেন। ওনার স্কুলের মধ্যে প্রোগ্রেসিভ এডুকেশন ইউজ করেছিলেন এবং ল্যাব স্কুল খুলেছিলেন 1896-এ। এখন আমরা
জন ডুই সম্পর্কে দুই একটি পয়েন্ট জেনে নেই ওনার জীবন থেকে, তারপর আমরা দেখব উনি কী কাজ করেছেন এবং প্রোগ্রেসিভ এডুকেশন কী কাকে বলে। প্রোগ্রেসিভ এডুকেশন আর চাইল্ড সেন্টার এডুকেশন আর সেম, মনে রাখবেন প্রোগ্রেসিভ এডুকেশন অ্যান্ড চাইল্ড সেন্টার্ড এডুকেশন আর সেম, অর্থাৎ শিশুকে প্রাধান্য দেওয়া, যে শিক্ষা সিস্টেমের মধ্যে শিশুকে প্রাধান্য দেওয়া হয়, শিশুর বয়সকে প্রাধান্য দেওয়া হয়, শিশুর এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দেওয়া হয়, শিশুর কালচারকে প্রাধান্য দেওয়া হয়, শিশুর ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দেওয়া হয়, শিশুর স্টাইলকে প্রাধান্য দেওয়া হয়, একটি শিশুর শেখার স্টাইলকে প্রাধান্য দেওয়া হয়, তখন ওই শিক্ষা মেথডকে বলা হয় চাইল্ড সেন্টার্ড এডুকেশন প্রসেস বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন সিস্টেম। তো আমরা দেখবো এখন জন ডুই উনি হলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট এবং অলসো ওনাকে প্র্যাগম্যাটিজম ফিলোসফার বলা হয়। প্র্যাগম্যাটিজম কি আমি নিচে একটি হাইলাইট করেছি যাতে আপনাদের সাথে এক্সপ্লেন করতে পারি। প্র্যাগম্যাটিজম বুঝতে হবে এবং ওনাকে বলা হয় প্র্যাগম্যাটিজম ফিলোসফার। ফিলোসফার কি দার্শনিক, অ্যান্ড প্র্যাগম্যাটিজম হচ্ছে উনি মানে প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে বেশি কথা বলেন, অর্থাৎ তিনি শিশুর প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে আলোচনা করেন। যে বিষয়ের মধ্যে কি হয় ইনফরমেশনগুলি প্র্যাকটিক্যাল অ্যান্ড ইনফরমেশন কালেক্ট করা হয় প্র্যাকটিক্যাল লাইফ থেকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল রিলেটেড টু প্র্যাগম্যাটিজম মিনস হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাগম্যাটিজম মিনস হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফের ফিলোসফার ছিলেন জন ডুই। তারপর আমরা দেখব জন ডুইকে বলা হয় ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন। মনে রাখবেন এগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছিল এবং আপনারা দেখবেন ফাদার অফ প্রোগ্রেসিভ এডুকেশন বলা হয় জন ডুইকে, এবং তিনি 1896-এ স্টার্ট করেছিলেন ল্যাব স্কুল, এবং ল্যাব স্কুলের বিভিন্ন নাম রয়েছে, ইউনিভার্সিটি এলিমেন্টারি স্কুল, তারপর হচ্ছে প্রোগ্রেসিভ স্কুল, তারপর এক্সপেরিমেন্টাল স্কুল। এবং আরও আমি পয়েন্ট লিখেছি উনি জোর দিয়েছিলেন, এমফাসাইজ মিনস হচ্ছে জোর প্রদান করা, জোর দিয়েছিলেন অন দ্য ইম্পর্টেন্স অফ ডেমোক্রেটিক রিলেশনশিপ ইন দ্য ক্লাসরুমের মধ্যে ডেমোক্রেটিক রিলেশনশিপ, অর্থাৎ একটি স্কুলের মধ্যে ক্লাসরুমের মধ্যে শিশুদের মধ্যে ক্লাসরুমের যে ডেমোক্রেটিক রিলেশনশিপ রয়েছে, অর্থাৎ স্বাধীনভাবে যাতে শিশুরা শিখতে পারে, অর্থাৎ আলটিমেট কথা হচ্ছে তিনি প্র্যাগম্যাটিজম প্র্যাকটিক্যাল লাইফের উপর উনি জোর দিয়েছিলেন এবং স্বাধীনতা প্রদান করেছিলেন, ডেমোক্রেটি দিয়েছিলেন শিশুদেরকে যাতে ওরা উদাসীন হয়ে একদম খোলামেলাভাবে নিজের মন খুলে উইলিংলি একদম তার নিজে ইন্ট্রেনজিক্যালি মোটিভেটেড হয়ে শিখতে পারে, এবং তার পড়ার স্টাইলটি তার নিজে যে স্টাইল রয়েছে তাকে প্রাধান্য দিয়ে, তার বয়স তার এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দিয়ে শেখানো যেতে পারে। এই প্রসেসকে বলা হয় যে জন ডুই প্রোগ্রেসিভ স্কুলের প্রসেস। এবং জন ডুই প্রোগ্রেসিভ স্কুলের আসল উদ্দেশ্য হচ্ছে যে স্কুলের যে এনভায়রনমেন্ট রয়েছে তা দেওয়া হয়েছিল ডেমোক্রেটিক, অর্থাৎ যে যেভাবে শিখতে চায় ওভাবে তাকে শেখানো হতো। তো এই হচ্ছে জন ডুই এবং ওনার স্কুলের বৈশিষ্ট্য। আমরা দেখব কোয়ালিটিস অফ প্রোগ্রেসিভ স্কুলের কী কী কোয়ালিটি রয়েছে আমরা দেখব। এখন দেখে নেই অ্যাকর্ডিং টু হিম, অর্থাৎ অ্যাকর্ডিং টু জন ডুই উনি বলেছিলেন লার্নিং ইজ অ্যান অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইটস ক্যারেক্টার। বারবার এক প্রিভিয়াস ইয়ার কোয়েশনের মধ্যে এসেছে, পয়েন্টটি আপনারা লিখে নেবেন। জন ডুই বলেছেন লার্নিং ইজ অ্যান অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইটস ক্যারেক্টার। লার্নিংটা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল, তার ক্যারেক্টারের মধ্যে তার বৈশিষ্ট্যের মধ্যে লার্নিং হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল, জন ডুই বলেছিলেন। এই জন ডুই এই কথাটি বলেছেন, এই কথাটি এসে এক্সামে কখনো এসে যায় এবং জন ডুই দিয়ে কখনো অপশন দিতে পারে আপনাকে এই লাইনটি, এবং জন ডুই থেকে আরও দুইটি লাইন আপনারা মনে রাখবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সামের মধ্যে এসেছে এত ইউনিক একটি পয়েন্ট যে জন ডুই ওয়ান সেইড, অর্থাৎ একবার তিনি বলেছিলেন যে আমরা যখন কোনো প্রবলেমের সম্মুখীন হই, অর্থাৎ উই অনলি থিঙ্ক হোয়েন উই কী করি, আমরা যখন কনফ্রন্টেড উইথ এ প্রবলেম, যখন আমরা একটি প্রবলেমের সম্মুখীন হই তখন আমরা শুধু চিন্তা করি। এই কথাটি উনি একবার বলেছিলেন, জাস্ট ওয়ান্স সেড ইন হিজ লাইফ, ওনার লাইফের মধ্যে শুধু একবার বলেছিলেন। এই পয়েন্টটিও প্রিভিয়াস ইয়ার কোয়েশনের মধ্যে দিয়েছিল। অর্থাৎ আপনি যদি পেপার 2 উঠিয়ে দেখেন, পেপার 2 পেডাগজির মধ্যে এই কোয়েশনটা এসেছিল যে উই অনলি থিঙ্ক হোয়েন উই কনফ্রন্টেড উইথ এ প্রবলেম, অর্থাৎ একটি প্রবলেমে যখন সম্মুখীন হই, কনফ্রন্টেড অর্থাৎ সম্মুখীন হওয়া, সামনাসামনি হওয়া, ফেস টু ফেস হওয়া, তখন আমরা শুধু চিন্তা করি। এই কথাটি কে বলেছিলেন? অর্থাৎ পরে আমি স্টাডি করে দেখি শুধু ওনার জীবনে একবার বলেছিলেন, এই পয়েন্টটিও নিয়ে এসেছিল এক্সামের মধ্যে, এই পয়েন্টটিও আপনারা লিখে রাখবেন। এবং জন ডুই আরেকটি কথা বলেছিলেন যে ট্রাইপোলার এডুকেশন সিস্টেম, অর্থাৎ উনি বলেছেন এডুকেশনকে ট্রাইপোলার বলেছেন, অর্থাৎ একটি এডুকেশন প্রসেসের মধ্যে শিক্ষক রয়েছেন, স্টুডেন্ট রয়েছে এবং কারিকুলাম রয়েছে, অর্থাৎ কারিকুলাম, স্টুডেন্ট অ্যান্ড টিচার, এই তিনজন মিলে এডুকেশন সিস্টেম তৈরি হয় এবং লার্নিং হয়ে থাকে। অর্থাৎ জন ডুই বলেছেন এডুকেশনকে ট্রাইপোলার, আর অ্যাডামস বলেছেন মানে বাইপোলার। আমরা দেখবো এগুলো আলোচনা করবো। হচ্ছে জন ডুই নিয়ে এতটুকু আমাদের কনসেপ্ট হলে এক্সামের জন্য যথেষ্ট, আর প্রয়োজন নেই। আর যদি আপনারা জন ডুইর জীবন নিয়ে জানতে চান, ওনার বায়োগ্রাফি পড়বেন, দেখে নেবেন। এখন আমরা দেখব কোয়ালিটিস অফ এ প্রোগ্রেসিভ স্কুল। একটি প্রোগ্রেসিভ স্কুলের কোয়ালিটি কী হতে পারে, একটি প্রোগ্রেসিভ স্কুলের মধ্যে কী কী কোয়ালিটি জন ডুই দিয়েছিলেন অ্যাকর্ডিং টু জন ডুই হতে পারে, অথবা চাইল্ড সেন্টার্ড এডুকেশন। অর্থাৎ কোয়ালিটিস অফ এ প্রোগ্রেসিভ স্কুল, এই জায়গার মধ্যে আমি চাইল্ড সেন্টার্ড স্কুলও বলতে পারি, অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশন অ্যান্ড চাইল্ড সেন্টার্ড এডুকেশন বোথ আর ইকুয়াল, আপনারা মনে রাখবেন।
তো দেখেন এই কোয়ালিটিস অফ এ প্রোগ্রেসিভ স্কুল, একটি প্রোগ্রেসিভ স্কুলের কোয়ালিটি কি হতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে লার্নিং বাই ডুইং, অর্থাৎ জন ডিউ দিয়েছেন যে একটি শিশু কি করে শিখবে, ডুইং করে 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 শিখবে, অর্থাৎ লার্নিং বাই ডুইং, হ্যান্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্সের দ্বারা একটি শিশু কি করতে পারে? লার্নিং বাই ডুইং করে শিখতে পারে। কিভাবে লার্নিং বাই ডুইং হয়? একটি শিশুকে যদি খেলার মাধ্যমে শেখানো হয়, একটি শিশুকে যদি কোনো একটি ছড়া ডান্সের মাধ্যমে শেখানো হয়, একটি শিশুকে কোনো একটি শেখানো বস্তু ক্লাসের মধ্যে যদি তাকে কৌতূহল সৃষ্টি করে, আস্কিং করে, তার কিউরিয়াসিটি জাগ্রত করে যদি শেখানো হয়, তাকে বলা হয় লার্নিং বাই ডুইং, অর্থাৎ হ্যান্ডস অ্যান্ড অ্যাক্টিভিটির দ্বারা শেখানো হয়। তারপর হচ্ছে প্রবলেম সলভিং, অর্থাৎ একটি শিশুকে প্রবলেম সলভিংয়ের দ্বারা, অর্থাৎ একটি শিশুকে অপরচুনিটি প্রদান করা হবে এবং সে কী করবে? সে প্রবলেমগুলি সলভ করে করে শিখবে। অর্থাৎ ফার্স্ট অফ অল তাকে অপরচুনিটিস দেওয়া হবে, তার এনার এবিলিটি সে ইউজ করবে এবং সে প্রবলেম সলভ করে করে শিখবে। এ হচ্ছে কোয়ালিটি অফ এ প্রোগ্রেসিভ অর চাইল্ড সেন্টার্ড এডুকেশন স্কুলের সেকেন্ড কোয়ালিটি। থার্ড কোয়ালিটি হচ্ছে ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ একটি শিশুর মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা হয়। একটি প্রোগ্রেসিভ স্কুলের কোয়ালিটি হচ্ছে যে একটি শিশুর মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা হয়। ফোর্থ হচ্ছে লাইফ লং লার্নিং অ্যান্ড সোশ্যাল স্কিল, একটি শিশুর মধ্যে লাইফ লং লার্নিং তার মধ্যে চলে আসে, অর্থাৎ লাইফ লং লার্নিং তাকে দেওয়া হয়, অর্থাৎ যে লার্নিংগুলি তার সারা জীবন চলতে থাকে এবং সারা জীবন শিখে, ওই লার্নিংগুলি তাকে দেওয়া হয়। এই প্রোগ্রেসিভ অ্যান্ড লেভ স্কুল বলতে পারেন এবং বলতে পারেন আরও বলতে পারেন চাইল্ড সেন্টার এডুকেশন স্কুলের মধ্যে। তারপর হচ্ছে কোলাবোরেটিভ গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রেসিভ স্কুল অথবা চাইল্ড সেন্টার স্কুলের মধ্যে গ্রুপ ওয়ার্ক করা হয়। কোলাবোরেটিভ মানে সহযোগিতা করে, কোলাবোরেটিভ মিনস সহযোগিতার দ্বারা একে অপরে মিলে গ্রুপে একসাথে মিলে ডিসকাশন করে শেখানো হয়। তারপর হচ্ছে প্রেজেন্ট লাইফ অর ডেমোক্রেটিক, অর্থাৎ এই স্কুলের মধ্যে প্রোগ্রেসিভ স্কুল হতে পারে চাইল্ড সেন্টার স্কুলের মধ্যে প্রেজেন্ট লাইফ নিয়ে বেশি কথা বলা হয়, অর্থাৎ এই জন্য বলা হয় ওনাকে প্র্যাগমেটিজম ফিলোসোফার, অর্থাৎ প্রেজেন্ট লাইফ নিয়ে, প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে, অর্থাৎ শিশুর যেভাবে লাইফ রয়েছে, শিশু যে সংস্কৃতি থেকে উঠে এসেছে, শিশু যে ভাষা জানে ওই ভাষা নিয়ে তাকে শেখানো হবে, যে সংস্কৃতি থেকে বড় হয়ে উঠেছে ওই সংস্কৃতি রিলেটেড করে তাকে শেখানো হবে এবং তার প্রেজেন্ট লাইফের মধ্যে যা এক্সপিরিয়েন্স রয়েছে এই এক্সপিরিয়েন্স থেকে তাকে অগ্রসর করানো হবে এবং শিক্ষা প্রদান করা হবে। এবং ডেমোক্রেটিক তো আমরা সবাই জানি, তাকে স্বাধীনতা প্রদান করা হবে এবং যেভাবে সে উইলিং হবে ওইভাবে তাকে শিক্ষা প্রদান করা হবে। 7th পয়েন্ট হচ্ছে সোশিয়াল অ্যান্ড অ্যাক্টিভ, আমরা দেখেছি উনি বলেছেন, এই পয়েন্টে যদি আপনারা মনে রাখতে পারেন তো এই কোডটা বুঝবেন যে লার্নিং ইজ অ্যান অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইটস ক্যারেক্টার, অর্থাৎ সোশিয়াল সামাজিকতা থেকে, এনভায়রনমেন্ট থেকে শিখে একটি শিশু, এবং অ্যাক্টিভ মিনস অ্যাক্টিভিটি করে, অর্থাৎ অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট করে। একটি শিশু যদি ক্লাসের মধ্যে চুপচাপ বসে থাকে আর শুধু টিচার লেকচার দিচ্ছেন তাহলে একটি শিশু শিখতে পারবে না, অর্থাৎ সে যখন আস্কিং করবে, সে সংযুক্ত হবে টিচারের সাথে গল্প করবে, টিচারের সাথে কী করবে, সে উইলিংলি কথা বলবে, তখন একটি শিশু শিখতে পারবে। ওই জন্য বলা হয়েছে অ্যাক্টিভ, অর্থাৎ সোশিয়াল অ্যান্ড অ্যাক্টিভ। এই প্রোগ্রেসিভ এডুকেশনের প্রোগ্রেসিভ স্কুলের কোয়ালিটির মধ্যে একটি কোয়ালিটি রয়েছে সোশিয়াল অ্যান্ড অ্যাক্টিভ। তারপর আমরা দেখব রুশো উনি বলেছেন একটি শিশু ইভিল, অর্থাৎ একটি শিশু শুরুয়াত করে তার প্রাথমিক জীবন তার ইভিল হয়ে থাকে, অর্থাৎ কিছু জানে না, এবং পরবর্তী সময়ে এবং তিনি বলেছেন একটি শিশু কি হয় ন্যাচারালি গুড হয় এবং ইনোসেন্ট হয় এবং কি হয় পিওর হয়। এই পয়েন্টগুলি মনে রাখবেন। রুশো বলেছেন একটি শিশু ইভিল হয়, ভিগান ইভিল, অর্থাৎ সে শুরু করে ইভিলতা অবস্থায় কিছু জানে না সে, তারপর কি হয় একটি শিশু ন্যাচারালি গুড হয়, তারপরে উনি বলেছেন একটি শিশু কি হয় তার পিওর ইনোসেন্ট হয় এবং পিওর হয়। তারপরে উনি বলেছেন একটি শিশুকে অতটা শিক্ষা দেওয়া প্রয়োজন যতটা তার ক্যাপাসিটির মধ্যে রয়েছে, অর্থাৎ একটি শিশুর ডেভেলপমেন্ট দেখে, তার স্টেজ অনুযায়ী তাকে শিক্ষা প্রদান করা প্রয়োজন। এই পয়েন্টগুলি রুশো দিয়েছেন। এগুলি যথেষ্ট এক্সামের মধ্যে আসে না, ইম্পর্টেন্ট না, কিন্তু তা কখনো চলে আসে যে রুশো কী বলেছিলেন, এগুলি আসতে পারে, তো জেনে নেবেন, যেহেতু এগুলি চাইল্ড সম্পর্কে উনি বলেছেন। ইভিল এক্সামে এসেছিল যে কে বলেছিলেন যে চিলড্রেন ভিগান ইভিল, অর্থাৎ রুশো বলেছিলেন। তারপর দেখেন ফ্রেডরিচ ফোবেল থেকে এক্সামে এসেছে, বারবার এসেছে, আপনারা ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। ফ্রেডরিচ ফোবেল উনি কিন্ডারগার্টেন স্কুল দিয়েছিলেন জার্মানির মধ্যে, উনি প্লেওয়ে মেথড দিয়েছেন, অর্থাৎ একটি শিশুকে খেলার দ্বারা খেলাধুলা করিয়ে একটি শিশুকে শিক্ষা প্রদান করা, ওই শিক্ষাকে বলা হয় প্লেওয়ে মেথড। অর্থাৎ এক্সামের মধ্যে এসেছিল প্লেওয়ে মেথডের জনককে, অর্থাৎ প্লেওয়ে মেথড কে দিয়েছিলেন, অর্থাৎ ফ্রেডরিচ ফোবেল দিয়েছিলেন প্লেওয়ে মেথড। এবং তিনি বলেছিলেন যে একটি শিশু এনভায়রনমেন্ট থেকে শিখে, অর্থাৎ একটি শিশুর ডেভেলপমেন্টাল স্টেজ এনভায়রনমেন্টের দ্বারাই হয়ে থাকে। তারপর দেখেন মারিয়া মন্টেসরি, ডক্টর মারিয়া মন্টেসরি, উনি একজন গ্রেট এডুকেটর ছিলেন, ফিলোসোফার ছিলেন। উনি বলেছেন একটি শিশুর হ্যান্ডস হচ্ছে তার চিফ টিচার, তার হাত হচ্ছে চিফ টিচার।